ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২৪-এর শেষ অংশ। জাভেনের প্রাইভেট শিপের কমান্ডো রুমে তখন এক ভারী স্তব্ধতা। আধুনিক স্ক্রিনগুলোতে প্রশান্ত মহাসাগরের মানচিত্রের নীলাভা জাভিয়ানের পাথরের মুখে আছড়ে পড়ছে। ঠিক তখনই রায়হান পকেট থেকে একটি পুরনো ফাইল বের করে কথা বলে উঠল, স্যার, আপনার কি ভ্যালেরিয়ার কথা মনে আছে? সেই মেয়েটি যে মেক্সিকো সিটির আন্ডারগ্রাউন্ড ক্যাসিনোগুলোতে আপনার ছায়ার মতো লেগে থাকতো। জাভিয়ান স্ক্রিন থেকে নজর সরিয়ে রায়হানের দিকে তাকালো। তার চোখে এক বিষাক্ত স্মৃতির ঝিলিক নিয়ে বলল, মনে থাকবে না কেন? আমার ক্যাসিনো ক্লাবের সবচেয়ে শার্প জোয়ার পার্টনার ছিল সে। তাসের চালে ওকে হারানো ছিল প্রায় অসম্ভব। রায়হান তখন বলল, স্যার, আসল তথ্যটাও গোপন করেছিল। ভ্যালেরিয়া আসলে মেইলস্টোমের আপন খালাতো বোন। ও শুধু আপনার গেম পার্টনারই ছিল না, ও ছিল মেইলস্টোমের পাঠানো সবচেয়ে বিশ্বস্ত চর। জাভিয়ান ডেকে পায়চারি করতে করতে একটা শীতল ক্রুয় হাসি দিল। রায়হান অবাক হয়ে দেখল জাভিয়ানের চেহারায় কোনো বিস্ময় নেই। রায়হান, তুমি কি ভেবেছ আমি এতই বোকা? ভ্যালেরিয়া যে মেইলস্টোমের কাজিন সেটা আমি ক্যাসিনোতে আমাদের তৃতীয় গেমের দিনই বুঝে গিয়েছিলাম। ওর হাতের উল্কি আর কথা বলার ধরন সবই মেইলস্টোমের মতোই। তুমি তো জানোই মেয়েদের প্রতি আমার এক ধরনের অ্যালার্জি আছে। কেউ আমার খুব কাছে এলে আমার গা ঘিনঘিন করে। কিন্তু তারপরেও যে ম্যালেরিয়াকে আমি আমার গেম পার্টনার করেছিলাম তার কারণ একটাই, আমি জানতাম ও মেইলস্টোমের খালাতো বোন। ওকে আমি কাছে রেখেছিলাম যাতে মেইলস্টোমের প্রতিটি খবর আমার নখদর্পণে থাকে। রায়হান স্তম্ভিত হয়ে গেল। জাভিয়ানের বুদ্ধির গভীরতা মেপে পাওয়া ভার। সে উত্তেজিত হয়ে বলল, অসাধারণ স্যার। তাহলে ওকে এবার কাজে লাগান। ওর ক্যাসিনো আইডি আর আইপি ট্র্যাকিং করলেই আমরা ওর খোঁজ পেয়ে যাব। ও যেখানেই লগ ইন করবে আমাদের ট্র্যাকার তাকে ধরবে। জাভিয়ান থামলো। রায়হানের কাঁধে হাত রেখে সে এক অদ্ভুত প্রশান্তির সাথে বলল, ইউ আর গ্রেট রায়হান। তুমি প্রমাণ করে দিলে কেন তুমি আমার সেক্রেটারি হওয়ার যোগ্য। মেইলস্টোম ভাবছে আমি রাগের মাথায় অন্ধ হয়ে দ্বীপে ঝাঁপ দেব, কিন্তু আমি ওকে ওর নিজের জালেই জড়াবো। ভ্যালেরিয়াকে আমরা সরাসরি টার্গেট করব না, ওকে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করব মেইলস্টোমের সাম্রাজ্যে ফাটল ধরাতে। রায়হানের কথায় জাভিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। রায়হান ফাইলটা গুছিয়ে রেখে আরও একটু ঝুঁকে এসে বলল, স্যার, কাজটা কিন্তু আমাদের জন্য আরও সহজ হবে। ভ্যালেরিয়া আপনার জন্য একদম পাগল ছিল। ক্যাসিনোতে কাটানো সেই দিনগুলোতে ও প্রায়ই আমাকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করতো কিভাবে আপনার মন গলানো যায়, কি করলে আপনি ওকে একটু আলাদাভাবে দেখবেন, একটু পছন্দ করবেন। ওর এই দুর্বলতাটুকু আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র। ওকে ইউজ করা এখন খুবই ইজি হবে। জাভিয়ান ধীরপদে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে উত্তাল সমুদ্রের ঢেউগুলো যেন তার মনের ভেতরের অস্থিরতার প্রতিচ্ছবি। জাভিয়ান অত্যন্ত গম্ভীর আর শীতল গলায় বলল, ইউজ তো ওকে আমি করবই রায়হান, তবে তুমি যেভাবে ভাবছো সেভাবে নয়। ভালোবাসা বা ইমোশন দেখে কাউকে ব্যবহার করা জাভিয়ান এমিলিও চৌধুরীর স্টাইল নয়। ওর আমার প্রতি যে দুর্বলতা সেটাকে আমি মেলস্টোমের বিরুদ্ধে এক চরম বীজ হিসেবে ব্যবহার করব। রায়হান তখন বলল, বুঝলাম না স্যার, আপনি কি ওকে আমাদের দিকে টেনে আনবেন না? জাভিয়ান ধীর গলায় বলল, না, আমি চাই মেইলস্টোম ভাবুক যে ভ্যালেরিয়া অলরেডি আমার সাথে হাত মিলিয়েছে। যখন একজন মাফিয়া তার সবচেয়ে বিশ্বস্ত মানুষের ওপর বিশ্বাস হারায় তখন তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমি ভ্যালেরিয়াকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করব যেখানে মেইলস্টোম নিজেই ওকে শত্রু ভাবতে শুরু করবে, আর সেই সুযোগে আমি আমার তানবিকে ওখান থেকে ছিনিয়ে আনবো। জাভিয়ান তার হাতের গ্লাসটা সজোরে টেবিলের ওপর রেখে বলল, মেইলস্টোম কৌশল খেলছে। রায়হান, ট্র্যাকিং শুরু করো। ভ্যালেরিয়ার আবেগ দিয়ে নয়, বরং ওর অস্তিত্ব দিয়ে আমি মেইলস্টোমের কাফিনে শেষ পেরেকটা ঠুকবো। 3টি দিন পার হয়ে গেছে। জাভিয়ান তার তুখোড় কৌশল আর ব্ল্যাক স্কোয়াড নিয়ে প্রশান্ত মহাসাগরে সে নির্দিষ্ট জোনে অবস্থান করছে ঠিকই, কিন্তু ফলাফল শূন্য। রহস্যময় দ্বীপের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে জাভিয়ান যে চালই চালছে কেউ একজন তা আগেভাগে জেনে যাচ্ছে এবং পাল্টা চাল দিয়ে জাভিয়ানের পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে। শিপের ডেড সাইলেন্ট কমান্ডো রুমে জাভিয়ান জানালার বাইরে ধূসর সমুদ্রের দিকে তাকিয়েছিল। তার কপালে চিন্তার ভাঁজ। জাভিয়ান খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, 3 দিন রায়হান, 3 দিনেও আমরা ওই দ্বীপের 1 ইঞ্চি মাটির নাগাল পেলাম না। প্রতিবার যখন আমরা কোনো সিগন্যাল ট্র্যাক করছি সেটা ভুল প্রমাণিত হচ্ছে। আমার চালগুলো কেউ একজন আগে থেকে উল্টে দিচ্ছে। রায়হান পাশেই দাঁড়িয়ে ল্যাপটপে ডেটা অ্যানালাইসিস করছিল। জাভিয়ানের কথা শুনে সে মাথা তুলল। জাভিয়ান আবারও বলল, আমার মনে হচ্ছে রায়হান, আমার এই চালগুলো উল্টে দেওয়ার পেছনে এমন কেউ আছে যে আমার সবচেয়ে কাছের, আমার প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি পদক্ষেপের খবর যার নখদর্পণে।
এই কথাটা শোনা মাত্রই রায়হানের হাত থেকে একটা ফাইল টুপ করে মেঝেতে পড়ে গেল। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। দীর্ঘ কয়েক বছর ধরে জাভিয়ানের ছায়ার মতো থাকা রায়হান ভাবতেই পারেনি জাভিয়ান তাকে এভাবে সন্দেহ করবে। রায়হান অত্যন্ত আহত আর ধরা গলায় বলল, স্যার, আপনার সবচেয়ে কাছের মানুষটা এই মুহূর্তে আমি। আপনার প্রতিটি প্ল্যান আমি ছাড়া আর কেউ জানে না। তার মানে আপনি আমাকেই সন্দেহ করছেন? রায়হানের চোখে পানি টলমল করে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অপমানে তার বুকটা ফেটে যাচ্ছে। সে ভাবল, যে জাভিয়ানের জন্য সে নিজে জীবন দিতে দ্বিধা করে না, আর সেই জাভিয়ান তাকেই বিশ্বাসঘাতক ভাবছে। জাভিয়ান কয়েক মুহূর্ত রায়হানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে সে রায়হানের কাঁধে শক্ত করে হাত রাখল। জাভিয়ানের কঠিন মুখটায় এক চিলতে মায়ার আভা দেখা দিল। রায়হান, তুমি কি সত্যিই ভেবেছ আমি তোমাকে সন্দেহ করছি? না রায়হান, আমি এই পুরো পৃথিবীকে অবিশ্বাস করলেও তোমার প্রতি বিন্দুমাত্র সন্দেহ কোনোদিন করব না। তোমার প্রতি আমার বিশ্বাস আমার নিজের মৃত্যুর মতোই ধ্রুব আর সত্যি। রায়হান বিস্ময়ে জাভিয়ানের দিকে তাকালো। তার চোখের পানি টুপ করে গাল বেয়ে পড়ে গেল। জাভিয়ানের তখন বলল, আমি শুধু অবাক হচ্ছি, তুমি আমি ছাড়া আর কে এমন আছে যে আমার মস্তিষ্কের ভিতর ঢুকে বসে আছে, যে আমার চালগুলো পড়ার ক্ষমতা রাখে? শত্রু আমার ঘরের ভেতরের কেউই রায়হান। শত্রু আমার ঘরে থেকে কোনো অদৃশ্য সুতোর টানে আমার কাজকে নিয়ন্ত্রণ করছে। রায়হান চোখের পানি মুছে নিজেকে সামলে নিল। জাভিয়ানের এই অগাধ বিশ্বাস তার ভেতরে নতুন শক্তি জোগালো। ধন্যবাদ স্যার, আপনার এই বিশ্বাসটুকুই আমার কাছে সব। এবার আমি নতুন করে খুঁজবো। মেইলস্টর্ম যদি জাদু জানে তবে আমরাও বিজ্ঞান দিয়ে তাকে টেনে বের করব। জাভিয়ান তখন মনে মনে ভাবল, তবে কি মেইলস্টর্ম ছাড়াও তৃতীয় কোনো শক্তি এই খেলায় নেমেছে? কেউ কি গোপনে মেইলস্টর্মকে সাহায্য করছে? নাকি ভ্যালেরিয়া নিজের অজান্তেই কোনো ট্র্যাকার বা সিগন্যাল জাভিয়ানের দিকে পাঠিয়ে দিচ্ছে, যা আসলে মেইলস্টর্মেরই একটা ফাঁদ? এই ৩টি দিন দ্বীপের সেই রহস্যময় বাংলোর ভেতরের পরিবেশ এক বিচিত্র রূপ নিয়েছে। একদিকে জাভিয়ান যখন বাইরের দুনিয়ায় হন্য হয়ে খুঁজছে, অন্যদিকে এই বাংলোর এক বদ্ধ ঘরে জন্ম নিচ্ছে এক অদ্ভুত মায়া আর বেদনার গল্প। তানমি গত ৩ দিন ধরে এক মুহূর্তের জন্য ভ্যালেরিয়াকে কাছছাড়া করতে চায় না। ভ্যালেরিয়া যতবারই বিরক্ত হয়ে দূরে সরে যেতে চায়, তানমি ততবারই কোনো না কোনো অজুহাতে তাকে জড়িয়ে ধরে। এমনকি রাতেও সে নিজের ঘরে না গিয়ে ভ্যালেরিয়ার সাথে ঘুমানোর বায়না ধরে। মেইলস্টর্ম প্রথমে আপত্তি করলেও তানভীর কান্না আর জেদের কাছে হার মানে। তার মনে হয়েছিল ভ্যালেরিয়ার চেহারার মিল যদি তানভীকে শান্ত রাখে, তবে তাই হোক। রাত তখন 2টো। পুরো দ্বীপে শুনশান নীরবতা। জানালার বাইরে কেবল সমুদ্রের গর্জন। ভ্যালেরিয়া পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। তার শরীরে সেই মেক্সিকান পারফিউমের কড়া গন্ধ ছাপিয়েও তানভীর কাছে মনে হচ্ছে এটা তার সেই এলিনা আপার গায়ের মায়াভরা গন্ধ। তানভী বালিশে মাথা রেখে ভ্যালেরিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো জানালার পর্দা চিরে ভ্যালেরিয়ার নাকে আর চিবুকে এসে পড়েছে। তানভী সন্তর্পণে মনে হাত বাড়িয়ে ভ্যালেরিয়ার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তানভী মনে মনে বলল, কেন তুমি আমার আপা হয়েও আপা নও? তোমার এই কপাল, এই বন্ধ চোখের পাতা সবই তো আমার সেই চেনা মানুষের মতো, অথচ তোমার ভেতরে এক বিষাক্ত পৃথিবী লুকিয়ে আছে। আপা, তুমি কি জানো জাভিয়ান আমাকে কচ্ছপের মতো নিজের খোলসে বন্দি করে রেখেছিল? আর এখন আমি এমন এক মানুষের হাতে বন্দি যে আমার শরীর নয়, আমার আত্মাকে সব বন্দি করতে চাই। আমি কার কাছে যাব আপা? ভ্যালেরিয়া ঘুমের ঘোরে একটু নড়ে উঠল। তানভী দ্রুত নিজের চোখের জল মুছে ফেলল, কিন্তু কান্না থামছে না। সে ভ্যালেরিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছে এই শরীরটা যদি তার আপার নাও হয়, তবু এই ছোঁয়াটুকু তাকে অন্তত এক রাতের জন্য হলেও নরক থেকে দূরে রাখছে। তানভী ফিসফিস করে বলতে লাগলো, আমি জানি না কাল কি হবে। কেউ হয়তো আসবে আমাকে বাঁচাতে, আর নয়তো এই ঝড় তুফান মাফিয়াটা আমাকে চিরদিনের জন্য আড়াল করে দেবে। কিন্তু আজ এই রাতে আমি শুধু আমার আপাকে পাশে চাই। ভ্যালেরিয়া হঠাৎ চোখ মেলে তাকালো। তানভীর কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেছে। সে দেখলো তানভী তার বুকে মুখ লুকিয়ে ডুকরে কাঁদছে। ভ্যালেরিয়ার প্রথম ইচ্ছে হলো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু তানভীর থরথর করে কাঁপতে থাকা শরীরটা দেখে সে কেমন যেন কুঁকড়ে গেল। ভ্যালেরিয়া খুব নিচু আর কর্কশ স্বরে বলল, আবার কাঁদছো? বলেছি না আমি তোমার আপা নই। আমাকে জড়িয়ে ধরে কেন নিজের সময় নষ্ট করছো? তানভী কোনো উত্তর দিল না, শুধু আরো জোরে আঁকড়ে ধরলো। ভ্যালেরিয়া অবাক হয়ে দেখলো তার পাথরের মতো কঠিন হৃদয়ের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। যে মেয়েটাকে সে ধ্বংস করতে চেয়েছিল, তার চোখের জল এখন ভ্যালেরিয়ার সিল্কের নাইট গাউন ভিজিয়ে দিচ্ছে। ভ্যালেরিয়া অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে রইল। সে ভাবল, জাভিয়ান আর মেইলস্টোমের মতো মানুষ কেন এই মেয়েটার জন্য পাগল হয়েছে? কারণ এই সাধারণ মেয়েটার মায়ের কাছে সে নিজেও হেরে যাচ্ছে।
সময় যেন জাভিনের কাছে থমকে গেছে, কিন্তু মনের ভেতরের অস্থিরতা বাড়ছে জ্যামিতিক হারে দিনের পর দিন। তানভীর কোনো হদিশ না পেয়ে জাভিয়ান এখন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। সেই রাতে জাভিয়ান ড্রয়িং রুমের সোফাতেই অঘরে ঘুমিয়ে পড়েছিল। অবচেতন মনে সে এক অদ্ভুত স্বপ্ন দেখলো চারপাশ কুয়াশায় ঢাকা, আর সেই কুয়াশা চিরে তানভীর তার দিকে হেঁটে আসছে। তানভীর চোখে সেই চিরচেনা মায়া। স্বপ্নে জাভিয়ান সব বাধা খুলে তানভীরকে পাগলের মতো জড়িয়ে ধরল। তার কপালে গালে চিবুকে অসংখ্য চুমু এঁকে দিল সে। মনে হচ্ছিল পৃথিবীর সব হারিয়ে গেল, এই মুহূর্তটা বাস্তব। জাভিয়ান বিড়বিড় করে বলছিল, তানভি, আর কোনো ডিল নেই, আর কোনো শর্ত নেই, তুমি এখন থেকে শুধু আমার হয়ে থাকবে। কিন্তু ঠিক তখনই কাঁচ ভাঙার এক বিকট শব্দে জাভিয়ানের ঘুমটা ভেঙে গেল। সে ধড়ফড় করে উঠে বসলো। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ, জানালার বাইরে বৃষ্টির শব্দ। জাভিয়ান হাহাকারের মতো দুহাত বাড়িয়ে তানভীকে খুঁজল, কিন্তু তার শূন্য হাতের মুঠোয় ধরা দিল কেবল শীতল বাতাস। এক নিমিষে জাভিয়ানের ভেতরে সেই ভয়ঙ্কর সাইকো সত্তাটা জেগে উঠল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখের মনি লাল হয়ে গেছে। সে বুঝতে পারল তানভী পাশে নেই। এই ধ্রুব সত্যিটা তার মস্তিষ্ক আর নিতে পারছে না। তার ভিতরে সেই পুরনো অসুখ, সেই চরম অধিকারবোধ আর উন্মাদনা তাকে গ্রাস করতে শুরু করেছে। সে পাগলের মতো তার ঘরের আলমারি খুলে তানভীর সেই জামাটা বের করলো। সেটা নাকে চেপে ধরে তানভীর গায়ের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু তাতেও তার তৃষ্ণা মিটল না। জাভিয়ানের চল শক্ত হয়ে এলো। জাভিয়ান ফিসফিস করে নিজের মনে বলল, তুমি নেই জিনিয়া, কিন্তু তোমাকে আমার কাছে অনুভব করতেই হবে। এই শূন্যতা আমাকে মেরে ফেলছে। আমি যদি তোমাকে ছুঁতে না পারি, তবে তোমার অস্তিত্বকে আমি আমার নিজের ভেতরে গেঁথে নেব। জাভিয়ান ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করলো। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক পৈশাসিক উচ্ছলতা। সে ঠিক করলো তানভীকে কাছে পাওয়ার জন্য সে এক চরম কাণ্ড করবে, যা কেবল একজন উন্মাদের পক্ষেই সম্ভব। সে রায়হানকে চিৎকার করে ডাকলো, রাইহান, এখনই ডক্টরকে ডাকো। আমার শরীরে একটা পার্মানেন্ট মার্ক চাই, এমন কিছু যা প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেবে তানভী আমার চামড়ার নিচে মিশে আছে। আর হ্যাঁ, ওই দ্বীপের সিগন্যাল যদি আজ না পাওয়া যায়, তবে আমি এই পুরো শহরটাকে জ্বালিয়ে দেব। আমি আর ধৈর্য ধরতে পারছি না। জাভিয়ান সিদ্ধান্ত নিল তানভীকে খুঁজে বের করার আগ পর্যন্ত সে নিজেকে শান্ত রাখার জন্য তার শরীরের কোনো এক অংশে তানভীর নাম বা কোনো চিহ্ন খোদাই করবে, যাতে প্রতিটি যন্ত্রণায় সে তানভীর অস্তিত্ব অনুভব করে। জাভিয়ানের ভেতরে উন্মাদনা এখন আর কোনো সীমানা মানছে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘাড়ের বাঁ দিকটা দেখছে। ঠিক কানের নিচ থেকে শুরু করে ঘাড়ের পাশ বেয়ে কাঁধের ওপর পর্যন্ত জায়গাটা সে বারবার স্পর্শ করছে। সেখানে প্রতিটি রক্তবিন্দুতে সে তানভীর নাম শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে এই নামের ছোঁয়া না থাকলে সে হয়তো আর কয়েক ঘন্টা পরেই দম বন্ধ হয়ে মরে যাবে। জাভিয়ান ডক্টরকে রুমে আসতে বারণ করে নিজেই সেই তীক্ষ্ণ ছুরি আর বিশেষ এক ধরনের কালো কালি নিয়ে বসে পড়ল। রায়হান রুমে ঢুকে দৃশ্যটা দেখে আঁতকে উঠল। স্যার, আপনি কি করছেন? ডক্টরকে করতে দিন, আপনি নিজের ক্ষতি করছেন। জাভিয়ান এক অমানসিক শান্ত গলায় বলল, সরে যাও রায়হান, এটা আমার আর আমার তানভীর ব্যাপার। এই যন্ত্রণাটুকু না পেলে আমি বুঝতে পারছি না যে ও এখন আমার বেঁচে থাকার কারণ। এই রক্ত যখন ঝরবে, তখন আমি ওর প্রতিটি নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে অনুভব করব। জাভিয়ান কোনো আনাস্থেসিয়া বা অবশ করার ওষুধ ছাড়াই নিজের ঘাড়ের চামড়ায় ছুরি দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। কানের নিচ থেকে শুরু হয়ে সেই ক্ষত নেমে এলো কাঁধের ওপর পর্যন্ত। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, কিন্তু জাভিয়ানের মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরং তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। খুব নিখুঁতভাবে সে বড় বড় অক্ষরে খোদাই করলো, TANBI। রক্ত আর কালির সংমিশ্রণে তার ঘাড়ের সেই জায়গাটা লাল কালো হয়ে এক বীভৎস কিন্তু শৈল্পিক রূপ নিল। রায়হান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল জাভিয়ান যন্ত্রণায় কাতরাচ্ছে না, বরং সে নামের উপর হাত বুলিয়ে হাসছে। এবারও আমার একদম কাছে, কেউ ওকে আমার থেকে দূরে সরাতে পারবে না। মেইলস্টোম আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু এই নামটা মুছতে পারবে না। সে আয়নার দিকে তাকিয়ে দেখলো সেই টাটকা ক্ষত, রক্তের ধারা তার সাদা শার্ট ভিজিয়ে নামছে। জাভিয়ান সেই অবস্থায় রায়হানের দিকে ফিরে তাকালো। তার চোখের মনে এখন টকটকে লাল। রায়হান, এই ক্ষতটা শুকানোর আগে আমি ওই দ্বীপে থাকতে চাই। জাভিয়ানের এই সাইকো রূপ দেখে রায়হান বুঝলো এবার ধ্বংস অনিবার্য। জাভিয়ান এখন আর কোনো সুস্থ মানুষ নয়, সে এক রক্তাক্ত প্রেতাত্মা হয়ে তানভীকে ছিনিয়ে আনতে যাচ্ছে। মেক্সিকো সিটির হাড় কাঁপানো শীতের এক রাতে একটি নিভৃত আর্ট স্টুডিওতে সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়েছে। চারপাশ অন্ধকার, শুধু জাভিয়ানের সামনে রাখা সেই বিশাল বেদির উপর কৃত্রিম আলো এসে পড়েছে। তার সামনে নতজানু হয়ে কাজ করছে পৃথিবীর সেরা কয়েকজন ম্যানিকুইন প্রস্তুতকারক।
জিয়াভিনের রক্তবর্ণ চোখে গত কয়েক রাতের নির্ঘুম যন্ত্রণা, সে প্রতিটি খুঁটিনাটি দেখছে এক অমানসিক তীক্ষ্ণতায়। তার গম্ভীর কম্পিত কণ্ঠস্বর স্টুডিওর দেওয়ালে প্রতিধ্বনি তুলল, আমি নিখুঁত চাই প্রতিটি লোমকূপ, চোখের কোণের ওই সূক্ষ্ম রেখা, হাসির সেই অবাধ্য ভাঁজ, সবকিছু ঠিক যেমনটা ছিল আমার জিনিয়ার। এক চুল এদিক ওদিক হলে এই স্টুডিও সহ তোমাদের আমি শেষ করে দেব। নির্মাতারা যখন ধীরে ধীরে আবরণ উন্মোচন করলো, জ্যাভেনের শ্বাস থমকে গেল। এটা স্রেফ কোনো সিলিকনের ডামি নয়, এটি এক জীবন্ত স্মৃতি। তানভীর সেই স্নিগ্ধ চাহনি, ঠোঁটের কোণে লেগে থাকা সেই মায়াবী হাসি, আর পিঠ বেয়ে নেমে আসা সেই দীর্ঘ রেশমি কালো চুলের রাশি। জ্যাভেন অপলক চেয়ে রইল, যেন কয়েক কোটি টাকার বিনিময়ে সে তার হারিয়ে যাওয়া স্বর্গকে আবার মাটি খুঁড়ে বের করে এনেছে। মেক্সিকোর এক ফার্ম হাউজে আজ আলোর লেশমাত্র নেই। জানালার ওপার থেকে আসা নিয়ন আলোয় একচিলতে নীলচে আভা ঘরের মাঝখানে রাখা সেই মানবী মূর্তির ওপর এসে পড়েছে। ঘরের বাতাসে দামি তামাক আর তেকিলার উগ্র গন্ধের মাঝেও জাভিয়ান যেন এক অলীক সুবাস খুঁজে পাচ্ছে। সে হাতে একটি রূপোলি চিরুনি নিয়ে অত্যন্ত ধীরলয়ে ম্যানিকুইনটির হাঁটু অবধি লম্বা চুলগুলো আঁচড়ে দিচ্ছে। তার ঠোঁটে এক অপার্থিব প্রশান্তির হাসি। সে কাঁপা কাঁপা হাতে মূর্তির শীতল গালে স্পর্শ করে বিড়বিড় করে উঠল, ওরা ভেবেছিল তোমাকে আমার থেকে আলাদা করবে, কত বোকা ওরা। দেখো তানভি, তুমি এখন আমার নিঃশ্বাসের ঠিক এতটা কাছেই আছো। জাভেন আলমারি থেকে বের করে আনলো সেই কাঙ্ক্ষিত মেরুন রঙের শাড়ি। এই সেই শাড়ি যা পরে প্রথমবার দেখার দিন জাভেনের জগৎ ওলটপালট হয়ে গিয়েছিল। শাড়িটা হাতে নিতেই জাভেনের নাকে যেন তানভীর শরীরে সে ঘ্রাণ আছড়ে পড়ল। সে অতি সাবধানে, যেন কোনো জ্যান্ত মানুষকে সাজাচ্ছে সেভাবে ম্যানিকুইনটিকে শাড়ি পরাতে শুরু করলো। প্রতিটি কুচি যত্ন করে ঠিক করে দিচ্ছে। প্রতিটি ভাঁজ করার সময় তার আঙুলগুলো পুতুলটির গাল ছুঁয়ে যাচ্ছে এক গভীর তৃষ্ণায়। সে ঘোর লাগা গলায় ফিসফিস করে বলল, জিনিয়া, আজ তোমাকে ঠিক সেই প্রথম দিনের মতো লাগছে। এই মেরুন রংটা তোমার গায়ের সাথে মিশে যেন আগুনের মতো জ্বলছে। এই তো কুচিটা একটু বেঁকে গেছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে রায়হান ঘরে ঢুকলো। দৃশ্যটি দেখে রায়হানের মেরুদণ্ড দিয়ে এক বরফ শীতল স্রোত বয়ে গেল। তার হাতের ইনভেস্টিগেশন ফাইলটা যেন নিমিষে পাথরের মতো ভারী হয়ে উঠল। সে দেখল জাভেন তখন সেই নির্জীব মূর্তির হাতে মাথা রেখে আলতো করে চুমু খাচ্ছে। রায়হান আর্তনাদ করে উঠল, স্যার, একি উন্মাদনা শুরু করেছেন আপনি? কার সাথে কথা বলছেন? জাভেন শান্তভাবে মূর্তির চুলে হাত বুলাতে বুলাতে তর্জনী উঁচিয়ে ইশারা করল, "শ্, আস্তে কথা বলো রায়হান। দেখছো না তানভীর মাত্র ড্রেসটা চেঞ্জ করলো, ও খুব টায়ার্ড, একটু পরেই আমরা ডিনার করব।" রায়হান আতঙ্কে শিউরে উঠে বলল, স্যার, এটা স্রেফ একটা মূর্তি, আপনি কি ধ্বংস হয়ে যেতে চান? জাভেন এক ঝটকায় রায়হানের দিকে তাকালো। সেই চোখে তখন কোনো মানুষের করুণা নেই, আছে এক হিংস্র খুনি নেশা। সে গর্জে উঠে বলল, মূর্তি? আরেকবার যদি ওকে মূর্তি বলেছো তবে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো রায়হান। ও আমার তানবি, আমি ওর হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। ও আমার সাথে কথা বলছে, ওর নিঃশ্বাসে এই ঘরটা জীবন্ত হয়ে আছে। আমি অনুভব করতে পারছি, তুমি পাচ্ছ না? তারপর জাভিয়ান ম্যানিকুইনটিকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। তার এই ঘোর, এই ডিলিউশন এখন আর স্রেফ প্রেম নয়, এখন এটি একটি ভয়াবহ মানসিক রোগ, অবসেসিভ লাভ ডিসঅর্ডার। মনোবিজ্ঞানের ভাষায় জাভিয়ান এখন বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। যখন কোনো মানুষ কাউকে পাওয়ার জন্য নিজের সব ক্ষমতা, জাহাজ, হেলিকপ্টার, সেনাবাহিনী ব্যবহার করার পরও ব্যর্থ হয়, তখন তার মস্তিষ্কেই ভয়াবহ ডিফেন্স মেকানিজম তৈরি করে। এটি কোনো সাধারণ বিচ্ছেদ নয়, এটি অবজেক্ট ফিক্সেশন। জাভিনের কাছে তানভি এখন কোনো মানুষ নয়, বরং একটি অবজেক্ট বা লক্ষ্য, যাকে সে নিজের আয়ত্তে রাখতে যে কোনো বিভ্রমকেও সত্যি বলে বিশ্বাস করতে রাজি। ইতিহাসের পাতায় এমন অনেক ডার্ক কেস আছে যেখানে মানুষ প্রিয়জনের মৃত্যু মেনে নিতে না পেরে তাদের মোমের মূর্তি বানিয়ে বা তাদের দেহাবশেষ সংরক্ষণ করে ঘরে সাজিয়ে রাখে। মেক্সিকো সিটির সেই নির্জন আর্ট স্টুডিও আর জাভিয়ানের উন্মাদের মতো আচরণের খবর মেইলস্ট্রমের কাছে পৌঁছালো তার এক বিশ্বস্ত চরের মাধ্যমে। দ্বীপের অন্ধকার স্টাডি রুমে বসে মেইলস্ট্রম যখন ল্যাপটপে সেই ফুটেজ আর তথ্যগুলো দেখছিল, তার ঠোঁটে এক পৈশাচিক আর তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে গ্লাস ভর্তি মদ নিয়ে ভ্যালেরিয়াকে নিজের কাছে ডাকলো। মেক্সিকো সিটির সেই নিভৃত স্টুডিওতে কী ঘটেছিল তা মেইলস্ট্রমের চরেরা অত্যন্ত গোপনে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছিল। দ্বীপের সুরক্ষিত স্টাডি রুমে বসে মেইলস্ট্রম যখন সেই ফুটেজটি প্লে করলো, তখন রুমের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। মনিটরে নীলচে আভা মেইলস্ট্রমের মুখে এক অশুভ ছায়া ফেলেছে। সেখানে দেখা যাচ্ছে আধো অন্ধকার স্টুডিওর মাঝখানে জাভিয়ান দাঁড়িয়ে,
তার পরনে সাদা শার্টের কলার রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তদারকি করছে একদল কারিগরকে, যারা গভীর নিপুণতায় তৈরি করছে তানভীর এক হুবহু সিলিকন প্রতিকৃতি। ফুটেজে দেখা গেল জাভিয়ান হঠাৎ উন্মাদের মতো এক কারিগরের কলার চেপে ধরল। জাভিয়ান চেরা গলায় গর্জে উঠে বলল, নিখুঁত চাই, ওর ঠোঁটের কোণের ওই তিলটা যদি এক চুল ওদিক ওদিক হয়, তবে তোমাদের হাত আমি জ্যান্ত কেটে ফেলবো। ও আমার জিন্নিয়া, ওর হাসিতে যে মায়া ছিল তাই মূর্তির ঠোঁটে ফুটে উঠতে হবে। মেইলস্ট্রম গ্লাসের সবটুকু মদ এক চুমুকে শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা ভ্যালেরিয়ার দিকে তাকালো। তার কণ্ঠে ফুটে উঠল এক পৈশাসিক বিদ্রুপ। দেখেছিস ভ্যালেরিয়া, মেক্সিকোর সেই তথাকথিত বাঘ এখন একটা প্লাস্টিকের পুতুল নিয়ে খেলা করছে। ও নাকি তানভীর ঘাড় নেওয়ার জন্য সিলিকন বানাচ্ছে। আর ওর ঘাড়ের দশা দেখো, নিজের চামড়া খুবলে তানভি লিখেছে। পাগলামিরও একটা সীমা থাকে, কিন্তু জাভিয়ান তো সীমানা ছাড়িয়ে নরকে পা রেখেছে। ও এখন বাঘ নয়, ও এখন এক মগজহীন সাইকো। ভ্যালেরিয়া ফুটেজের দিকে তাকিয়ে পাথরের মতো জমে রইল। জাভিয়ানের ওই দগদগে লাল ক্ষত আর ডিলিউশন চাহনি দেখে তার মেরুদণ্ড দিয়ে এক বরফ শীতল স্রোত বয়ে গেল। ব্রো, তুমি এটাকে উপহাস করছো? যে মানুষটা একটা প্রাণহীন মূর্তিকে জ্যান্ত ভেবে নিজের রক্ত দিয়ে পুজো করতে পারে, সে যখন জানবে জ্যান্ত তানবে এখানে বন্দি, তখন সে কতটা নৃশংস হতে পারে ধারণা আছে? এই দ্বীপ পুরোটাও জ্বালিয়ে দিবে। এটা ওর দুর্বলতা নয় ব্রো, এটা ওর এক সহংকারী রূপের পূর্বাভাস। ও নিজেকে শেষ করে দিচ্ছে শুধু তানবেকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখার জন্য। তারা কেউই জানতো না যে দরজার ওপাশে অন্ধকার করিডোরে একটা ছায়ার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে তানভি। সে আসলে মেলস্ট্রুমে চোখ এড়িয়ে ভ্যালেরিয়াকে খুঁজতে এদিক ওদিক যাচ্ছিল। কিন্তু কক্ষের ভেতর থেকে আসা জাভিয়ানের নামটা শুনেই সে স্তব্ধ হয়ে যায়। দরজার সূক্ষ্ম ফাঁক দিয়ে সে যা শুনল তা শোনার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। জাভিয়ানের সেই রক্তাক্ত ঘাড়, দগদগে লাল ক্ষত দিয়ে ফুটে ওঠা তার নামের প্রতিটি অক্ষরের কথা, জাভেনের সেই মূর্তির কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে কোনো অলৌকিক প্রার্থনায় মগ্নের মতো হয়ে থাকার কথা শুনে মুহূর্তে তানভীর পায়ের তলা থেকে পৃথিবীটা সরে গেল। সে নিজের দুহাতে মুখ চেপে ধরল যাতে তার ভেতরে গুমড়ে ওঠা আর্তনাদ দেওয়ালে প্রতিধ্বনি না তোলে। সে দেয়াল ঘেঁষে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে, কিন্তু তার হৃৎপিণ্ড যেন হাজারটা হাতুড়ির ঘা খাচ্ছে। তানভীর মনে মনে বলল, জাভিয়ান, একে সর্বনাশা নেশায় মেতেছো তুমি? কেন নিজেকে এভাবে ছিঁড়ে তছনছ করে দিলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। আমার নিখোঁজের খবর শুনেও তোমার কোনো কিছু আসে যায় না, কিন্তু তুমি তো আমার জন্য নিজের শরীরটাকে এক জীবন্ত কবরস্থান বানিয়ে ফেললে। একটা জড়মূর্তিকে আমি ভেবে তুমি ডুকরে কাঁদছো। আমি তো এখানে জ্যান্ত ঢুকছি জাভিয়ান। আমি এখানে। এতদিন তার মনে যে অভিযোগের পাহাড় ছিল, জাভিয়ানের এই আত্মঘাতী উন্মাদনার কথা শুনে তা এক নিমিষেই ধুলোয় মিশে গেল। তানভি বুঝতে পারল জাভিয়ান তাকে শুধু ভালোবাসা নয়, তাকে এক ভয়ঙ্কর অসুখের মতো নিজের সত্ত্বে মিশিয়ে নিয়েছে। মেলস্ট্রোমের পৈশাসিক হাসি আর জাভিয়ানের রক্তাক্ত আত্মসমর্পণের কথা, এই দুয়ের মাঝে পড়ে তানভীর মনে হলো তার বুকটা এখনই ফেটে চৌচির হয়ে যাবে। যেখানে অন্ধকার মেঝেতে লুটিয়ে পড়ে সে মনে মনে এক অটল প্রতিজ্ঞা করল, জাভিয়ান তাকে উদ্ধার করতে পারুক বা না পারুক, সে নিজে এবার এই নরক ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। জাভিয়ানের ওই রক্তাক্ত ঘাড়ে নিজের হাত না রাখা পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে দ্বীপের রহস্যময় স্তব্ধতা যেন আরো ঘনীভূত হচ্ছিল। প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউগুলো যখন সৈকতের পাথরে আছড়ে পড়ছিল, সেই শব্দের চেয়েও ভয়াবহ এক আর্তনাদ তানভীর বুকের ভেতর গুমড়ে মরছিল। জাভিয়ানের ওই রক্তাক্ত উন্মাদনার খবর শোনার পর থেকে তানভীর স্নায়ুগুলো অবশ হয়ে আসছে। সে আর স্থির থাকতে পারল না। হিতাহিত জ্ঞান হারিয়ে টলমলে পায়ে ছুটে গেল ভ্যালেরিয়ার ঘরের দিকে। ধপাস করে মেঝেতে পড়ে ভ্যালেরিয়ার পা দুটো জড়িয়ে ধরল তানভি। তার চোখের নোনা জলে ভ্যালেরিয়ার দামি কার্পেট ভিজে একাকার। আপা, আমি আপনার হাতে পায়ে ধরছি, দয়া করুন। তানভীর কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। ওই মানুষটা নিজেকে শেষ করে দিচ্ছে আমার জন্য। সে তো পাগল হয়ে যাচ্ছে। আমাকে কোনোভাবে ঝড় তুফানের এই নরক থেকে বের করে জাভিনের কাছে পৌঁছে দিন। আমি আর সহ্য করতে পারছি না। ভ্যালেরিয়া এক ঝটকায় তার পা সরিয়ে নিল। তার চোখের মণি দুটো তখন শীতলা তাচ্ছিলে ভরা। ঘৃণা আর ঈর্ষায় এক অদ্ভুত সংমিশ্রণ খেলা করছিল তার ঠোঁটের কোণে। হেল্প! ভ্যালেরিয়া তীক্ষ্ণ স্বরে হেসে উঠল। তুমি কি সত্যি পাগল হয়েছো তানভি? মেলস্ট্রম আমার পরিবার, আমার ভাই। আমি ওর সাথে বেইমানি করে তোমাকে পালাতে সাহায্য করব? আর তুমি কে? তুমি হলে আমার লাভ রিভাল,
প্রেমের প্রতিদ্বন্দ্বী যে জাভিয়ানকে আমি বছরের পর বছর নিজের করে পাওয়ার আরাধনা করেছি, সেই জাভিয়ান আজ তোমার জন্য একটা প্রাণীর মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদছে। তার প্রতিটি রক্তবিন্দুতে তোমার নাম। আমি কেন তোমাকে ওর কাছে পৌঁছে দেব? তুমি এখানে পচে মরলেই বরং আমার তৃপ্তি। ভ্যালেরিয়ার কর্কশ কথাগুলো তানভীর বুকে তীরের মতো বিঁধছিল। সে বুঝতে পারল ভ্যালেরিয়ার মনের ভেতর যে প্রত্যাখ্যান, প্রেম আর ঈর্ষার আগুন জ্বলছে, সেখানে দয়া পাওয়ার কোনো সুযোগ নেই। তানভীর নিজের চোখের জল মুছে নিল, কিন্তু তার কণ্ঠস্বর তখন মিনতিতে থরথর করে কাঁপছে। ঠিক আছে আপা, আপনি আমাকে সাহায্য করবেন না জানি, কিন্তু আপনার কাছে আমার একটা শেষ মিনতি। তানভী উদ্ভ্রান্তের মতো ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বলল, ওই যে ঝড় তুফান লোকটা, সে যেভাবে জাভিহানকে দেখছিল, ওই ফুটেজটা কি আমাকে একবার দেখানো যায়? আমি শুধু একটিবারের জন্য ওকে দেখতে চাই। ওই নামটা যে নিজের শরীরে কিভাবে লিখেছে, সে এখন কেমন আছে, শুধু একবার দেখতে দিন। তানভীর এই বিধ্বস্ত রূপ, তার চোখের ওই অমানসিক আরতি দেখে ভ্যালেরিয়ার পাথরের হৃদয়েও যেন কোথাও একটা সূক্ষ্ম ফাটল দেখা দিল। সে দীর্ঘক্ষণ তানভীর মুখের দিকে তাকিয়ে থাকলো। হয়তো জাভেনের প্রতি এই সর্বনাশা ভালোবাসা দেখে সে নিজের ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ভ্যালেরিয়া চুপি চুপি বলল, মেইলস্ট্রম এখন আশেপাশে টহল দিচ্ছে। ও জানতে পারলে আমরা দুজনেই শেষ। ঠিক আছে, তোমাকে আমি দেখাবো, দেখাবো জাভিয়ান এখন কেমন উন্মাদের মতো আচরণ করছে। তবে এখন নয়, মাঝরাতে যখন এই দ্বীপের প্রতিটি প্রাণ ধোঁকায় পড়ে ঘুমিয়ে থাকবে, তখন আমি তোমাকে নিয়ে যাব ওই সিসিটিভি আর ড্রোন ফুটেজের কন্ট্রোল রুমে। তানভি শুধু নিঃশব্দে মাথা নাড়ল। তার প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি দীর্ঘ শতাব্দী হয়ে কাটছিল। জানালার বাইরে অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে সে মনে মনে শুধু এক কথাই বিড়বিড় করছিল, জাভিয়ান আর একটু ধৈর্য ধরো। আমি আসবো খুব তাড়াতাড়ি তোমার কাছে। তোমার এই রক্তাক্ত ঘাড়ের ক্ষতটা যতক্ষণ আমি নিজের হাত দিয়ে মুছে দিচ্ছি, ততক্ষণ আমার মরণও হবে না। মাঝরাত নিঝুম দ্বীপের বুকে তখন কেবল প্রশান্ত মহাসাগরের আদিম গর্জন শোনা যাচ্ছে। চারিদিকে নোনা বাতাসে শো শো শব্দ আর অরণ্যে রহস্যময় নিস্তব্ধতা। ভ্যালেরি অত্যন্ত সন্তর্পণে তানভীকে নিয়ে সিসিটিভি কন্ট্রোল রুমের দিকে পা বাড়ালো। মেলস্ট্রম তখন ঘুমে আচ্ছন্ন, অন্তত তারা তেমনটাই ভেবেছিল। ভারী ইস্পাতের দরজাটা যখন নিঃশব্দে খুলে গেল, কন্ট্রোল রুমের ডজন খানেক মনিটরে নীলচে আভা তানভীর পাংশুটে মুখে আছড়ে পড়ল। ভ্যালেরিয়া কিবোর্ডে আঙুল চালিয়ে মেক্সিকো সিটির সেই অভিশপ্ত স্টুডিওর ফুটেজটি বড় স্ক্রিনে ওপেন করলো। স্ক্রিনে ফুটে উঠল এক নরকীয় দৃশ্য। আধা অন্ধকার এক বিশাল আর্ট স্টুডিও, যার মাঝখানে বেদির উপর বসানো সেই সিলিকন মূর্তি, হুবহু তানভীর আদলে গড়া এক বিষণ্ণ প্রতিচ্ছবি। জাভিয়ান সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, তার সাদা শার্টের কলার টাটকা রক্তে ভিজে লাল হয়ে গেছে। জাভিয়ান যখন মুখ তুলল, তানভীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলেও কানের নিচ থেকে ঘাড়ের হাড় অব্দি দগদগে ক্ষতের ওপর খোদাই করে প্রতিটি অক্ষর তানবী। মনে হচ্ছে কেউ যেন কাঁচা চামড়া খুবলে ঘৃণার প্রেমের এক রক্তাক্ত মহাকাব্য লিখেছে। ফুটেজে দেখা যাচ্ছে জাভিয়ান কাঁপা কাঁপা হাতে মূর্তির গাল স্পর্শ করছে আর বিড়বিড় করে বলছে, জিনিয়া, আর অল্প কটা দিন, আমি আসছি। দৃশ্যটা দেখা মাত্রই তানভী দুহাতে মুখ চেপে ধরল। তার বুকের পাঁজর যেন মটমট করে ভেঙে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, মেঝেতে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। তার ওই কান্নার শব্দ যেন কন্ট্রোল রুমের শীতল দেওয়ালে প্রতিধ্বনি তুলছিল। ভ্যালেরিয়া কিছুক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে তানভীর বিধ্বস্ত অবস্থার দিকে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আরে তুমি কাঁদছো কেন তানভী? তুমি না বলেছিলে জাভিয়ান ক্যারেক্টারলেস? ওনাকে অগণিত মেয়ের সাথে রাত কাটায়, মেয়েদের শেয়ার করে। তবে এখন ওর ওই দশা দেখে তোমার বুক ফাটছে কেন? ওর এই বীভৎস পাগলামি দেখে তো তোমার তৃপ্তি হওয়ার কথা। যে লোকটা তিলে তিলে মরছে। তানভী কান্নাতরে কথা বলতে পারছিল না। সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, যেখানে জাভিয়ান তখন সেই মূর্তির কপাল নিজের কপাল ঠেকিয়ে এক অপ্রার্থিব প্রার্থনায় মগ্ন। তানভী হেঁচকি তুলে মাথা উঁচু করলো। তার চোখের চাহনিতে তখন কোনো দ্বিধা নেই, কোনো ঘৃণা নেই। তানভী ভাঙা গলায় আর্তনাদ করে বলল, হ্যাঁ আমি বলেছিলাম ও খারাপ, অনেক খারাপ। আমি ভেবেছিলাম ও ক্যারেক্টারলেস, কিন্তু আপা আমি ওকে ভালোবাসি। আই লাভ হিম ভেরি মাচ। কখন ভালোবেসে ফেলেছিলাম নিজেও জানি না। আর আমি জানতাম না ও আমাকে পাওয়ার জন্য নিজের শরীরটাকে এভাবে কষায়ের মতো কাটবে। আমি ওর ওই রক্তমাখা ঘাড়টা একবার নিজের হাতে ছুঁয়ে দেখতে চাই আপু। ও ক্যারেক্টারলেস হোক বা সাইকো, ও তো আমারই হাজব্যান্ড। ভ্যালেরিয়া স্তব্ধ হয়ে গেল। তানভীর এই সপাটে স্বীকারোক্তি যেন তাকে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দিল। সে বুঝতে পারল জাভিয়ান আর তানভীর এই সম্পর্ক এখন আর কোনো মাফিয়াবন্দি গেম নেই, এটি এক ভয়াবহ আত্মঘাতী প্রেমের রূপ নিয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজায় একটি ভারী শব্দ হলো। ভ্যালেরিয়া আর তানভী দুজনেই শিউরে উঠে দরজার দিকে তাকালো।
ভারী লোহার দরজাটা ধীরে ধীরে খুলে গেল। চৌকাঠে দীর্ঘদেহী মেলস্ট্রম দাঁড়িয়ে। তার চোখে কোনো ক্রোধ নেই, আছে এক বরফ শীতল শূন্যতা যা অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে ধীর পায়ে ভেতরে ঢুকলো, প্রতিটি পদক্ষেপের শব্দ তানবীর হৃৎপিণ্ডে হাতুড়ির ঘা দিচ্ছিল। মেলস্ট্রম তানবীর একদম সামনে এসে দাঁড়ালো। মেলস্ট্রম যখন তানবীর মুখ থেকে ওই অমোঘ স্বীকারোক্তি আই লাভ হিম শুনলো, তার ভেতরে ধূর্ত শিকারীটা মুহূর্তে হিংস্র হয়ে উঠল। সে এতক্ষণ জাভেনের উন্মাদনা দেখে তাকে তাচ্ছিল্য করছিল, কিন্তু তানবীর এই অবিচল ভালোবাসা তার অহংকারে সজোরে আঘাত করল। সে তানবীর চিবুকটা এত জোরে চেপে ধরল যে তানবীর মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। মেলস্ট্রমের চোখে তখন কোনো করুণা নেই, আছে এক পৈশাচিক সিংহাসা। মেলস্ট্রম দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসো? তার মানে আমার এতদিনের চেষ্টা, এই বিলাসিতা, এই নিরাপত্তা সবই তোমার ওই সাইকো জাভিয়ানের রক্তমাখা ঘাড়ের কাছে হেরে গেল? খুব ভালো সোল ফ্রেম, তুমি নিজেই নিজে ধ্বংসের রাস্তা বেছে নিলে। সে তানভীকে এক ঝটকায় সরিয়ে দিয়ে কন্ট্রোল রুমের বড় স্ক্রিনের সামনে নিয়ে এলো, যেখানে জাভিয়ানের সেই রক্তাক্ত মূর্তি বিলাসের দৃশ্য তখনও স্থির হয়ে আছে। তুমি হয়তো ভাবছো তোমার এই ভালোবাসা ওকে বাঁচিয়ে দেবে। ভুল করছো, তোমার এই এক একটা ভালোবাসার শব্দ জাভিয়ানের কফিনে এক একটা পেরেক ঠুকছে। জাভিয়ান এখন অলরেডি এই দ্বীপের উপকূলে পৌঁছে গেছে। আমি ওকে আটকাইনি, কারণ আমি চেয়েছিলাম ও আসুক। ওকে জ্যান্ত কবরে পাঠানোর এর চেয়ে বড় সুযোগ আর হবে না। তানভি কান্নায় ভেঙে পড়ে মেঝেতে লুটিয়ে পড়ল, আর্তনাদ করে বলল, দয়া করুন, ওকে মারবেন না। আপনি যা চান আমি তাই করব। মেলস্ট্রম তখন বলল, গুড, তবে শর্ত একটাই, জাভিয়ান যখন তোমার সামনে আসবে তুমি ওকে বলবে যে তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছো। তুমি ওকে বলবে যে ওর মতো বিকৃত মস্তিষ্কের আর ক্যারেক্টারলেস লোকের সাথে থাকা তোমার পক্ষে সম্ভব না। তুমি ওকে ঘৃণা করো। এই মিথ্যেটা যদি তোমার মুখ দিয়ে না বের হয়, তবে আমি এক মুহূর্ত দেরি করব না, ওর হৃৎপিণ্ড আমি ছিঁড়ে ফেলবো। মেলস্ট্রম ভ্যালেরিয়াকে ইশারা করলো তানভিকে নিয়ে যাওয়ার জন্য। তানভি যখন রুম থেকে বের হচ্ছিল, সে শেষবারের মতো স্ক্রিনে জাভিয়ানের সেই ফ্যাকাশে চেহারার দিকে তাকালো। তার ভেতরে তখন রক্তক্ষরণ শুরু হয়েছে। সে মনে মনে শুধু বলল, ক্ষমা করো জাভিয়ান, তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার চোখের সামনে নিজের আত্মাকে খুন করতে হবে। দ্বীপের আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সেই আলোয় কোনো প্রশান্তি নেই, বরং তা এক আসন্ন ধ্বংসের পূর্বাভাস নিয়ে আসছে। মেইলস্ট্রম তার রেইনকোটের কলারটা ঠিক করে নিয়ে তানবির দিকে এক স্থির দৃষ্টিতে তাকালো। তার হাতে থাকা ওয়াকিটকিতে তখন উপকূল রক্ষা বাহিনীর সংকেত ভেসে আসছে। মেইলস্ট্রম এক অমানসিক শান্ত গলায় বলল, শোনো তানবি, তোমার জাভিয়ান এখন অলরেডি এই দ্বীপের উপকূলে পৌঁছে গেছে। হয়তো কয়েক মিনিটের মধ্যেই ওর পায়ে মাটিতে পড়বে। ও ভেবেছে মেইলস্ট্রমের সাম্রাজ্যে ও বীরের মতো ঢুকবে, কিন্তু ও জানে না আমি নিজে ওকে এই পর্যন্ত আসার পথ করে দিয়েছি। আমি চেয়েছিলাম ও আসুক একদম আমার হাতের নাগালে। সে তানবীর কাছে আরো এক ধাপ এগিয়ে এলো, তার কণ্ঠস্বর এখন সাপের হিসিসের মতো তীক্ষ্ণ। মনে রেখো, নাটকটা ঠিক সেভাবেই হবে যেভাবে আমি স্ক্রিপ্ট লিখেছি। তুমি ওর সামনে গিয়ে দাঁড়াবে। ওর ওই রক্তাক্ত ঘাড় আর পাগলামি দেখে তোমার ভেতরটা ছিঁড়ে গেলেও তুমি চোখে এক ফোঁটা পানি আনতে পারবে না। তুমি সপাট ওর মুখে বলবে যে তুমি ওকে ঘৃণা করো। তুমি বলবে ওর মতো একটা সাইকোর পিশাচের চেয়ে আমার মতো ক্ষমতাবান মানুষের ছায়ায় থাকা অনেক বেশি নিরাপদ। তুমি আমার কাছে স্বেচ্ছায় থাকতে চাও। এই কথাটা যেন ওর কানে তপ্ত সীসার মতো লাগে। তানভি থরথর করে কাঁপছিল, তার ঠোঁট দুটো নীল হয়ে গেছে আতঙ্কে। মেলস্ট্রম তার পকেট থেকে একটা ছোট রিমোট বের করে দেখালো, যদি তোমার গলায় সামান্যতম কাঁপুনি আমি দেখি, তবে আমার স্নাইপারের ট্রিগার এক সেকেন্ডও দেরি করবে না। জাভিয়ানকে যদি জ্যান্ত ফেরত পাঠাতে চাও, তবে আজ ওর হৃদয়টা তোমাকে পাথর দিয়ে থেতলে দিতে হবে। ও যেন এই দ্বীপ থেকে তোমার ভালোবাসা নয়, বরং চরম ঘৃণা নিয়ে ফিরে যায়। তুমি কি পারবে নিজের ভালোবাসাকে বাঁচাতে, তাকে মানসিকভাবে খুন করতে? আমি জাভেনের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী তানভি। ও খেলে পেশি শক্তি দিয়ে, আর আমি খেলি মানুষের ভাগ্য নিয়ে। তানভি কোনো উত্তর দিতে পারল না, শুধু অঝরে জল ঝরছে তার চোখ দিয়ে। সে বুঝতে পারছে জাভিয়ান তার জন্য নরক পার হয়ে এসেছে, অথচ তাকে অভ্যর্থনা জানাতে হবে বিষাক্ত এক মিথ্যে দিয়ে। মেলস্ট্রম ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে আদেশ দিল, যা ওকে তৈরি করো, জাভিয়ানের জাহাজ ভিড়ছে। আমি চাই জাভিয়ান যখন ওর সামনে দাঁড়াবে, তখন যেন সে এক অন্য তানভিকে দেখে, যে তানভি এখন মেলস্ট্রমের অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন দেখছে। মেলস্ট্রম রুম থেকে বের হওয়ার আগে শেষবারের মতো ফিরে তাকালো। মনে রেখো তানভি, তোমার এক ফোঁটা ভালোবাসা জাভিয়ানের মৃত্যু নিশ্চিত করবে। যদি ওকে জ্যান্ত ফেরত পাঠাতে চাও, তবে আজ তোমাকে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর অভিনয়টা করতে হবে।